গাইস কেমন হতো যদি নিজের ছেলের ফেস হুবহু নিজের মতোই, এর সাথে নিজের ছেলেই যখন হয় বাবার আসল শত্রু। তো এমনই একটি সিনেমা আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আর গাইস এই সিনেমাটিতে কিন্তু আমরা থেলাপাতি বিজয়কে দুইটি রুলে দেখতে পাবো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো হেই, আমি হামিদুল হক আর আপনারা দেখছেন বাংলায় এক্সপ্লেইন। তো গাইস সিনেমাটির শুরুতে আমাদেরকে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড মানে ইন্ডিয়ান র এজেন্টের চিফ রাজীব মেননকে দেখানো হয়, যে কিনা টাকার জন্য র এজেন্টের সাথে গাদ্দারি করে টেরোরিস্টদের সাথে হাত মিলিয়ে ফেলে। এর সাথে র ডিপার্টমেন্ট থেকে ইউরেনিয়াম চুরি করে ইন্ডিয়া থেকে ট্রেনে করে পালাতে থাকে। আর তখনই ইন্ডিয়ান র এজেন্ট থেকে 4 জনের একটা স্পেশাল স্কোয়াডকে পাঠানো হয় রাজীব মেননকে ধরার জন্য, যে কিনা ইউরেনিয়ামটি চুরি করেছিল। রাজীব মেনন থেকে ইউরেনিয়ামটি নিয়ে আসার জন্য যে 4 জনের স্কোয়াডটি পাঠিয়েছিলেন এর মধ্যে ছিলেন থালাপাতি বিজয়। এই সিনেমাটিতে থালাপাতি বিজয় এর নাম হলো MS গান্ধী, তার সাথে ছিলেন কালিয়ান, অজয় আর সুনীল। অ্যান্টি টেরোরিজম স্কোয়াড ছাড়াও তারা দেখা যায় যে ছোট থেকেই ভালো বন্ধু। যাই হোক, আমাদেরকে ট্রেনের মধ্যে টেরোরিস্টদেরকে দেখানো হয়, তাদের সাথে সেখানে মেননও ছিলেন। টেরোরিস্টরা ইউরেনিয়ামটি চেক করার জন্য একজন সায়েন্টিস্টকে নিয়ে আসে। ইউরেনিয়ামটি চেক করার পর সায়েন্টিস্টটি সেখানে বলে, মেনন যে ইউরেনিয়ামটি নিয়ে আসছে এটা আমার কাছে মনে হলো একটা ফেক ইউরেনিয়াম, আর এই ইউরেনিয়াম ভালোভাবে চেক করার জন্য এটাকে আমার ল্যাবের মধ্যে নিয়ে পরীক্ষা করতে হবে। আর তখনই সেখানে মেনন বুঝে ফেলে এটা যে নকল সায়েন্টিস্ট। আসলে MS গান্ধী মানে আমাদের হিরো, সে সায়েন্টিস্টের ছদ্মবেশে এখানে এসেছে মেননকে ধরার জন্য। সেখানে একটা ফাইট হয়, এর সাথে তার সাথী অজয় স্নাইপার দিয়ে গান্ধীকে কভার দিচ্ছিল। কালিয়ান বাগ্গি নিয়ে সেখানে এন্ট্রি করে, আর সুনীল সে হেলিকপ্টার দিয়ে তাদের সবাইকে কভার দিচ্ছিল। টেরোরিস্টরা ট্রেনের মধ্যে টাইমার গ্রেনেড ফিট করে রেখেছিল। তো টেরোরিস্টদেরকে মারার পর দেখা যায় যে পুরোটা ট্রেন বাস্ট হয়ে যায় এবং গ্রেনেডগুলার টাইম আপ হওয়ার লাস্ট মুহূর্তে গান্ধী ইউরেনিয়াম নিয়ে ট্রেনটি থেকে বের হয়ে যায়। র এজেন্ট ট্রেনটি পরীক্ষা নিরীক্ষার পর তারা জানতে পারে ট্রেনটি বাস্ট হওয়ার ফলে মেনন সেখানে মারা যায় এবং মেননকে টেরোরিস্টও ঘোষণা করে দেওয়া হয়েছিল যখন সে র এজেন্টের সাথে গাদ্দারি করেছিল। তারপর আমাদেরকে গান্ধী, কালিয়ান, অজয় এবং সুনীলকে দেখানো হয়, তারা একটি বারের মধ্যে এসে ড্রিঙ্কস করতে থাকে এবং চিল করতে থাকে। তারপর বার থেকে গান্ধী বাসায় ফিরে আর ঘরের মধ্যে সে লুকিয়ে লুকিয়ে এন্ট্রি করতে থাকে এবং লাইট অন করার পর পেছনে তাকিয়ে দেখে তার ওয়াইফ আন্নু তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। আর সে তো তার ওয়াইফকে দেখে ভয় পেয়ে আবার লাইট অফ করে দেয়। আর সেখানে আন্নু বলে, লাইট অন করো আর ফ্রেশ হয়ে আসো যাও। আর গান্ধী সে তো বউয়ের ভয়ে একদম শেষ। গান্ধী লাইট অন করে ওয়াশরুমে গিয়ে নিজে নিজে কথা বলতে থাকে যে কেন যে আজকে ড্রিঙ্কস করতে গিয়েছিলাম আর জীবনও ভারে যাবো না। এরপর দিন সকালে আমাদেরকে দেখানো হয় গান্ধী একদম সবার আগে সকাল সকাল উঠে পূজা পাঠ করতে থাকে, এর সাথে তার ছেলে জীবনকে নিয়েও। আর সে তো জানে রাতে বউ কিছু বলে নাই, এখন সকালে এসে ধরবে, সেজন্য ছেলেকেও সাথে বসিয়ে পূজা পাঠ করতে থাকে, কারণ ছেলের সামনে তো বেশি কিছু বলতে পারবে না। তো সকালে আন্নুর ঘুম ভেঙে যায় আর দেখে পুরো ঘরের মধ্যে ধোঁয়া জমে আছে এবং গান্ধী পূজা পাঠ করছে। সেখানে আন্নু বলে, পূজা পাঠ করে রাতের পাপগুলোকে দিনে প্রায়শ্চিত্ত করতেছো নাকি? আর ছেলে জীবনকে দেখিয়ে বলে, এর হলো 8টা থেকে স্কুল, তাকে কেন তুমি 6টা থেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে রাখছো? তুমি রাতে ড্রিঙ্কস করে আসবা আর এই বেচারা তোমার ভুলে সাজা পাবে? গান্ধী বলে, আস্তে আস্তে, ছেলের সামনে এগুলো বলে না, আমি আর ড্রিঙ্কস করবো না বলছি না। আন্নু তো প্রেগনেন্ট ছিল, সে বলে, ওই ছেলের সময় তো প্রমিস করছিলা যে ড্রিঙ্কস আর করবা না, এখন এই ছেলের সময়ও? গান্ধী বলে, এবার মেয়ে হবে আর আমি মেয়ের কোনো কসম কাটবো না। আন্নু বলে, না, কোনো মেয়েটি হবে না, এবারও ছেলেই হবে। গান্ধী বলে, তুমি দেখে নিও, মেয়েই হবে। আর এখন যাও, খাবারের জন্য কিছু রেডি করো, আমাকে এখন জীবনকে স্কুলে দিয়ে অফিসে যেতে হবে। তারপর আমাদেরকে দেখানো হয় গান্ধী তার ছেলে জীবনকে স্কুলে ড্রপ করে দিয়ে আসতে যাচ্ছিল। তো এর মধ্যেই তার বন্ধু সুনীলের ওয়াইফ গান্ধীকে কল দিয়ে বলে তার মেয়ে শ্রীনিধিকে স্কুলে দিয়ে আসতে। সেখানে গান্ধী জানতে চায় কেন, সুনীলের কি হয়েছে? উত্তরে তার ওয়াইফ বলে, গতকাল রাতে ড্রিঙ্কস করার ফলে তার নেশা এখনো কাটে নাই। গান্ধী শ্রীনিধিকে পিক করে নেয় আর সুনীলের ওয়াইফ বলে, দেখো সেও তো তোমার অফিসে কাজ করে, তার থেকে কিছু শিখো। গান্ধী কখনো ড্রিঙ্কস করতে জানে? তো সেখানে তো গান্ধীর ছেলে জীবন মজা নিতেছে, কারণ তার বাপের উপর দিয়ে তো সকালেই সব জ্বর তুফান গেছে। তারপরের স্ক্রিনে আমাদেরকে দেখানো হয় গান্ধী বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তার অফিসে আসে। আর গাইস তাদের ফ্যামিলি পার্সন এবং বাকি সবাই কিন্তু জানে গান্ধী, সুনীল, অজয় এবং কালিয়ান তারা একটা ট্যুরিজম কর্পোরেট অফিসে জব করে। আসলে এর আড়ালে সবার থেকে লুকিয়ে তারা স্পেশাল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড মানে রতে কাজ করে আর কি। তারপর সেখানে তাদের কাছে চিফ নাজির আসে
এবং তারা একটি গোপন রুমের মধ্যে গিয়ে রাজীব মেননকে যে মেরেছে সেটা সম্পর্কে তারা কথা বলতে থাকে। সেখানে চিফ বলে তোমাদের কাজ ছিল কেউ না বুঝতে পারে এমন ভাবে লুকিয়ে শুধু ইউরেনিয়ামটি নিয়ে আসা, তোমরা তো সেখানে পুরা ধামাকা করে দিয়ে আসছো। তো এই ধামাকার জন্য তাদের 4 জনকে দেখা যায় যে বকাবকি করতে থাকে আর কি। সেখানে কালিয়ান চিফকে একটি পেপার দেখিয়ে বলে স্যার এটা হলো রাজীব মেনন এবং তার পুরা টিম ট্রেনে বাস্টে মরে যাওয়ার অফিসিয়াল রিপোর্ট। তারপর চিফ তাদের 4 জনকে বলে তোমাদের নেক্সট অপারেশন হলো থাইল্যান্ডে, আর সেটার জন্য তোমরা 4 জন প্রস্তুতি নাও। এরপর আন্নু হসপিটালে চেক আপ করার জন্য আসে। সেখানে ডক্টর বলে আন্নু আজকে তোমার সাথে গান্ধী আসে নাই যে? উত্তরে আন্নু বলে কল দিয়েছিলাম, তার ফোনটা তো বন্ধ দেখাচ্ছে। ডক্টর বলে বেবি একদম ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর তোমাকে আজকে এত চিন্তিত লাগছে যে? আন্নু বলে আমার বেবিকে নিয়ে চিন্তা না, আমার চিন্তা হলো গান্ধীকে নিয়ে। সে আজকাল কল ধরে না, যখনই কল দিই না কেন ফোন বন্ধ দেখায়। এর সাথে কেউ কল দিলে দূরে গিয়ে কথা বলে। আমার কেন যে তার উপর সন্দেহ হচ্ছে, সে কি কারোর সাথে রিলেশন করতেছে না? ডক্টর সেখানে বলে গান্ধী এমন ছেলে না যে তোমাকে ধোকা দিবে। এরপরেও যদি তোমার ডাউট থাকে তার কান ধরে জিজ্ঞাসা করবা। গাইস আসলে গান্ধী র এর মিশনে থাকার কারণে দেখা যায় যে তার কল কেটে দেয় বা ফোন বন্ধ অবস্থায় থাকে। আর আন্নু তো জানে না গান্ধী যে র এর একজন এজেন্ট। যাই হোক, তারপর সকালে গান্ধী বাড়িতে ফিরে আন্নু সেখানে গান্ধীকে বলে আজকে রাতে কোথায় ছিলে? গান্ধী বলে তুমি ভুলে গেছো, তোমাকে না বললাম আজকে রাতে সুনীলের বাসায় থাকবো? তো এটা শুনে সেখানে আন্নু কালিয়ানকে কল দেয়। তো এর মধ্যে গান্ধী পেছন থেকে বলতেছে কালিয়ান না তো সুনীল। আন্নু সেখানে বলে কালিয়ান ভাই আজকে গান্ধী তো এতটুকুই বলে। এর মধ্যে কালিয়ান বলে গান্ধী আরে ওই তো রাতে আমার বাসায় ছিল, রাতে অফিসের কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই আমার বাসায় ছিল। আন্নু সেখানে কল কেটে দেয়। গান্ধী তো সেখানে কথা ঘুরে ফেলতেছে। সে বলে আসলে সুনীল আমাকে কালিয়ানের বাসায় ড্রপ করেছিল, কালিয়ানের ঘরেই রাতে থেকেছিলাম, জানি না কিভাবে যেন ভুলে গেছি। আর এইভাবে তাকাইও না, অনেক ভয় লাগে। তো তারপর আন্নু আবার কি করে সুনীলকে কল দেয়। সুনীল তো সেখানে বলে গান্ধী সে তো আজকে আমার বাসায় ছিল। আর এটা শুনে আন্নু কল কেটে দেয়। আর আন্নু তো রাগে একদম ফায়ার। তো এর মধ্যে আবার কি হয়, সুনীল আবার গান্ধীকে কল দেয়। আন্নু সেখানে বলে কলটা রিসিভ করে স্পিকার বাড়াও। সুনীল বলে হে গান্ধী এখনই আন্নুর কল এসেছিল, আমি বলে দিছি তুই আজকে আমার বাসায় ছিলি, একদম সবকিছু ম্যানেজ করে ফেলছি আমি, আর বাসায় গিয়ে নর্মাল ব্যবহার করিস। সেখানে আন্নু বলে ভাইয়া সে তো বাসায় আসছে আধা ঘন্টা হয়ে গেছে, মানে সব দিক দিয়ে পেছে পড়ছে আর কি। আর এই ক্লিপসটা আমার মেয়ে ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আপনাদের হাজবেন্ড যদি একটু তেতবেত অবস্থায় চলে যায় এইভাবে শোল্ডি দিয়ে লাইনে নিয়ে আসবেন। আচ্ছা যাই হোক, তারপর সুনীল কালিয়ান তার বাসায় আসে। নায়িকা তো মনে করে হয়তো অন্য কোনো মেয়ের চক্করে পরে হয়তো তার ফোন ঠিক মতো উঠায় না বা ফোনে কথা বললো এর থেকে দূরে বাহিরে গিয়ে কথা বলে। তো এগুলা বলেই কাঁদতে থাকে আর কি। সেখানে আন্নু আরো বলে কালকে রাতে তোমাকে আমার বাবা ননগাম বাক্কাম নামের একটি জায়গায় দেখেছে। গান্ধী বলে আন্নু আমার লাইফে তুমি ছাড়া আর কেউ নেই। তো সে কথা ঘুরানোর জন্য বলে ননগাম বাক্কাম তো আমি পাসপোর্ট রিনিউ করানোর জন্য গিয়েছিলাম, আমরা সেকেন্ড হানিমুনে থাইল্যান্ড যাচ্ছি, তুমি কি আমাকে সারপ্রাইজও দিতে দিবা না? আর তোমাকে ছাড়া সত্যি আমার আর কেউ নেই। আর এই কথাগুলো শুনে তারপর গিয়ে আন্নু ঠান্ডা হয়। আর এইদিকে তো সুনীল এবং কালিয়ান গান্ধীকে বকতে থাকে যে মিশনে কেউ বউ বাচ্চাকে নিয়ে যায় নাকি, তুই নিজেই তো সেখানে সেফ না। উত্তরে গান্ধী বলে আরে ওই প্রেগনেন্ট, দেখোস না বসে বসে কাঁদতেছিল, আর এছাড়া আমার কোনো উপায়ও ছিল না। আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না, আমি সবকিছু সামলিয়ে নিব। তারপর আমাদেরকে দেখানো হয় তারা থাইল্যান্ডে চলে আসে। গান্ধী তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে থাকে। এর মধ্যে গান্ধী এবং তার ফ্রেন্ডসরা মিলে একটি মিশন কমপ্লিট করে ফেলে। এরপর দিন গান্ধী তার ফ্যামিলিকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো এর মধ্যে কিছু গ্যাংস্টার তাদের গাড়ির উপর আক্রমণ করে বসে। সেখানে গ্যাংস্টার গুলোর সাথে গান্ধীর একটা ফাইট হয়। এর সাথে তার বন্ধু কালিয়ানুর সেখানে আসে তাকে কভার দিতে, এবং এর মধ্যে দেখা যায় যে নায়িকারও পেট ব্যথা শুরু হয়ে যায়। গান্ধী গ্যাংস্টার গুলোকে মেরে আন্নুকে তাড়াতাড়ি করে একটি হসপিটালের মধ্যে নিয়ে যায়। সেখানে আন্নু বলে তুমি সত্যি করে বলো এরা কারা, আর এরা আমাদের উপর হামলা কেন করছে, এবং তোমার আসল পরিচয় কি? গান্ধী বলে আন্নু তুমি আগে অপারেশন থিয়েটারে যাও, আমি পরে তোমাকে সবকিছু বলছি। আন্নু বলে আমি সত্যিটা না শোনা পর্যন্ত কোথাও যাব না। গান্ধী বলে আমি আমাদের বিয়ের আগে থেকেই ইন্ডিয়ান র এজেন্টের হয়ে কাজ করছি। তারপর আন্নু অপারেশন থিয়েটারে যায়। সেখানে একজন ডক্টর এসে গান্ধীকে রিসেপশনে গিয়ে কনসেন্ট ফর্মে সিগনেচার দিয়ে আসতে বলে। গান্ধী জীবনকে একটা চেয়ারে বসিয়ে সিগনেচার দিয়ে এসে দেখে জীবন সেখানে নেই। গান্ধী পুরোটা হসপিটাল জীবনকে খুঁজে তাকে কোথাও পায়নি। এর সাথে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনও করে। চিফ এবং কালিয়ানো সেখানে আসে গান্ধীকে সান্ত্বনা দিতে থাকে। তারপর পুলিশ তাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, আর সেখানে তারা দেখতে পায় একজন মহিলা জীবনকে একটা গাড়িতে করে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নম্বর এবং কালারটি দেখে পুলিশ
থাইল্যান্ডের সকল চেকপোস্টে খবর দিয়ে দেয় সেই গাড়িটি আটকানোর জন্য, এবং এর মধ্যেই খবর আসে সেই গাড়িটি অ্যাক্সিডেন্টে বাস্ট হয়ে গেছে। তো গান্ধী, কালিয়ান, চিফ সেখানে যায়। সেখানে গিয়ে দেখে সবকিছু পুড়ে ছাই ছাই হয়ে গেছে, এবং গান্ধী জীবনকে একটা স্পাইডারম্যান গিফট করছিল সেটা, এবং তার ব্যাগ দেখে কনফার্ম হয়ে যায় যে না, এটাই তার ছেলে জীবনের মৃত্যুতে গান্ধী কাঁদতে থাকে। তারপর গান্ধী আন্নুর কাছে যায়। আন্নু বলে, তুমি যে রোতে কাজ করো সেটা আমার কাছে লুকানোর কি আছে? জীবন এবং তুমি চাইছিলে না যে পরের বাচ্চাটা আমাদের মেয়ে হোক? তোমাদের বাবা ছেলের কথা মতো মেয়েই হয়েছে, আর এখন থেকে আমার সাথে কোনো কথা লুকাইও না। এবং এটা বলে সে জীবনকে খুঁজতে থাকে। গান্ধী তো কিছু না বলে জোরে জোরে কাঁদতে থাকে। তো নায়িকাও বুঝে যায় জীবন যে আর বেঁচে নেই। আর গাইস, আপনারা যারা আমার নতুন ভিউয়ার রয়েছেন, আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমার এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমার এই বাংলায় এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যাই হোক, তারপর আমাদেরকে 16 বছর পরের স্টোরি দেখানো হয়, যেখানে গান্ধী বৃদ্ধ হয়ে গেছে, এবং জীবন মারা যাওয়ার পর দেখা যায় যে আন্নু তার সাথে 16 বছর ধরে কথা বলে না। আন্নু মনে করে যে সে কেমন বাবা হয়েছে যে কিনা নিজের ছেলেকে সেভ করতে পারে নাই। তো এর জন্য তারা দুজন আলাদা আলাদা বাসায় থাকে। গান্ধী জীবিতাকে স্কুলে দিয়ে আসার জন্য আন্নু যে বাসায় থাকে সেই বাসায় যায়, কিন্তু সেখানে আন্নু গান্ধীর সাথে কোনো কথা বলে না। জীবিতা গান্ধীকে ঘরের ভেতর আসতে বললেও গান্ধী আর ঘরের ভেতর না বসে তার নিজের গাড়ির মধ্যেই গিয়ে বসে। আর গাইস, আপনারা অনেকেই বলতে পারেন এই জীবিতাটা আসলে কে? গাইস, থাইল্যান্ডের হসপিটালে তাদের যে বাচ্চা মেয়েটির জন্ম হয়েছিল তার নামই হলো জীবিতা, মানে এক কথায় আন্নু এবং গান্ধীর মেয়ে আর কি। আর এখন তার বয়স 16 বছর। জীবিতাকে গান্ধী স্কুলে নিয়ে দিয়ে আসে, আর গান্ধী সে এখন রোজ ছেড়ে একটি এয়ারপোর্টে জব করে। তারপর আমাদেরকে দেখানো হয় গান্ধী সে তার বন্ধু সুনীলের মেয়ে শ্রীনিধি এর বার্থডে পার্টিতে আসে। সেখানে চিফ, কালিয়ান, অজয় এবং সুনীল ছিলেন। গাইস, এখানে কিন্তু গান্ধীকে ছাড়া সবাই এখন র ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। সেখানে কালিয়ান বলে মস্কোতে আমাদের ইন্ডিয়ান এম্বাসি রিওপেন হচ্ছে, কিন্তু সেখানে একটা লোকাল গ্রুপ চাচ্ছে মস্কোতে যেন কোনো ইন্ডিয়ান এম্বাসি না খোলা হয়। তো এটার জন্য সেখানে আন্দোলন চলছে আর কি। এবং গান্ধী, তোর কাজ হলো সেখানে গিয়ে একজন ইমিগ্রেশন অফিসারকে ট্রেন করা। আমাদের একজন রো এজেন্ট অসুস্থ হয়ে পড়ছে, আর তার বদলে এখন আমরা চাচ্ছি তুই সেখানে যা আর ইমিগ্রেশন অফিসারকে ট্রেন কর। এর সাথে ভালো ভালো এজেন্টও সেখানে যেতে ভয় পাচ্ছে, আর তোর তো অনেক এক্সপিরিয়েন্স আছে। সেখানে গান্ধী বলে, আমি আর এসবে নাই, তোরা তো জানোস আমি এসব কবেই ছেড়ে দিছি। চিফ সেখানে বলে, আরে তুই কি সেখানে যায় মারামারি করবি নাকি? জাস্ট একজন ইমিগ্রেশন অফিসারকে ট্রেন আনা করবি। তো গান্ধীও মস্কোতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর গান্ধী রাশিয়ার রাজধানী মস্কোতে চলে যায়, আর সেখানে এম্বাসিতে আসার পর সেখানকার আন্দোলনকারীরা এম্বাসিতে হামলা করে বসে। সেখানে গান্ধী ফাইট করে। তো এর মধ্যে কি হয়, যার সাথে সে ফাইট করছে তার ফেসের মধ্যে পড়া মাস্কটি সে খুলে ফেলে, আর গান্ধী এই ছেলেটির ফেস দেখে তো একদমই অবাক হয়ে যায়, আর সেখানেই দাঁড়িয়ে যায়। আসলে এই ছেলেটি আর কেউ ছিল না, এই ছেলেটি ছিল তার নিজের ছেলেই জীবন, কারণ গান্ধী এবং জীবনের চেহারা একদমই সেম। আর গাইস, আমি আপনাদেরকে কনফিউজড না হওয়ার জন্য বলে রাখি, এখানে জীবনের যে ক্যারেক্টারটা সেটাও কিন্তু থালাপাতি বিজয় নিজেই। তো এই সিনেমাটিতে গান্ধী এবং জীবন এই দুইজনের রোলই থালাপাতি বিজয় নিজেই করেছে। তারপর এম্বাসিতে পুলিশ চলে আসে, জীবন সেখান থেকে চলে যায়। গান্ধী সে তো তার সামনে হুবহু একই ফেসের কাউকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, যে সে যদি ভেবে না নিত তার ছেলে মারা গেছে, সে যদি একটু খুঁজতো তাহলে তার ছেলে এখন তার সাথেই থাকতো। তারপর সেখানে গান্ধীর কাছে রাশিয়াতে সুনীল চলে আসে, আর বলে, শুনলাম আজকে এম্বাসিতে নাকি অ্যাটাক হয়েছে, আমি তোকে কতবার কল করছি, কল ধরস না যে? তুই কল ধরস না দেখে আমি নিজেই এখানে চলে আসছি তোর খোঁজ খবর নিতে। সেখানে গান্ধী বলে, আজকে এম্বাসির মধ্যে একজন ছেলেকে দেখেছি হুবহু আমার মতন, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি আমার ছেলেটার একটু খুঁজি নিতাম। তো এইগুলা বলে সে কাঁদতে থাকে। সুনীল বলে, তুই নিজেকে সামলা, আমি সেই ছেলের খোঁজ নিচ্ছি। এরপর দিন গান্ধী এম্বাসি থেকে বের হয়ে দেখে তার ছেলে জীবন বাহিরে দাঁড়িয়ে আছে। তো তারা সেখান থেকে একটা সেফ জায়গা চলে আসে। সেখানে জীবন গান্ধীকে বলে, আপনি আমার বাবা তাই না? তো এই কথা শুনে তো গান্ধী জীবনের পায়ে পড়ে কান্না করতে থাকে। সেখানে জীবন বলে, আমি কোথায় কোথায় না ছিলাম, আর বাবা আপনি এখন এখান থেকে চলে যান। যদি ফাইজাল গ্যাং জানতে পারে আমি এখানে, তাহলে এখানে অ্যাটাক হতে পারে, এবং আমি চাই আপনি সেফলি ভাবে এখান থেকে বাসায় চলে যান। ফাইজাল গ্যাং অনেক ডেঞ্জারাস। সেখানে গান্ধী বলে, আমি তোকে ছাড়া কোথাও যাচ্ছি না, তুই তোর বাপরে চিনোস না। তো এর মধ্যে কি হয়, ফাইজাল গ্যাং গান্ধী এবং জীবনের উপর হামলা করে বসে। সেখানে গান্ধী গ্যাং এর একজন মেম্বারকে মেরে তার থেকে বাইক নিয়ে সেখান থেকে ভাগতে থাকে। তো এর মধ্যে সুনীল গান্ধীকে কল দিয়ে জীবনের সকল ইনফরমেশন নিয়ে গান্ধীকে জানায় যে হ্যাঁ এটাই তোর ছেলে জীবন। তারপর তারা রাশিয়ার মধ্যে ফাইজাল গ্যাং থেকে পালিয়ে
নিয়ে ইন্ডিয়াতে চলে আসে। গান্ধী জীবনকে বাসায় নিয়ে আসে। আনু তো দুই বাপ ছেলেকে দেখে অনেক খুশি হয়ে যায়। এর সাথে পুরো একটা ফ্যামিলি একসাথে হ্যাপি একটা ফ্যামিলি হয়ে যায়। এরপর একদিন নাজির মানে রয়ের যে চিফ গান্ধীকে কল দিয়ে বলে তার কাছে একটা নিউজ আছে আর তার দেওয়া ঠিকানায় চলে আসতে। এর সাথে কেউ তাকে মারার জন্য পিছু করছে। তো এর মধ্যে চিফের মোবাইল ফোনটি ধাক্কাধাক্কিতে কোথাও পড়ে যায়। গান্ধী চিফের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। চিফকে একজন হেলমেট পরা লোক তাড়া করছে। এর সাথে চিফকে হেলমেট পরা লোকটি মারার জন্য ধরেও ফেলে। তো এর মধ্যে গান্ধী পেছন থেকে এন্ট্রি নেয়। আর এই সিনটা পুরোই একটা গোসেমাম চলা ফিলিংস ছিল যখন গান্ধী পেছন থেকে এন্ট্রি নেয়। হেলমেট পরা লোকটির সাথে গান্ধীর একটা ফাইট হয়। হেলমেট পরা যে লোকটি ছিল গান্ধীর সাথে ভালো একটা ভিট করে। এর মধ্যে চিফকে গান্ধীর চোখের সামনে মেরে ফেলে এবং হেলমেট পরা লোকটি তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এর সাথে সেম ড্রেস পরা লোকদের সাথে মিলে যায়। পরবর্তীতে গান্ধী আর হেলমেট পরা লোকটিকে খুঁজে পায় না এবং সেখানেই দেখানো হয় আসলে এই হেলমেট পরা ছেলেটি আর কেউ ছিল না, সেটা ছিল গান্ধীর ছেলে জীবন। চিফের মৃত্যুতে সবাই কাঁদতে থাকে। গান্ধী এটা মেনে নিতে পারছিল না যে সে জীবনের প্রথম কারো কাছে হেরে গেছে এবং তার সামনেই তার চিফকে মেরে ফেলছে। গাইস, এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে জীবন কেন চিফকে মেরে ফেলছে? আসলে এর পেছনে ছিল রাজীব মেনন, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম, যে কিনা রয়ের সাথে গাদ্দারি করে ইউরেনিয়াম নিয়ে পালাইতেছিল। তো সেই ট্রেনটি বাস্টের ফলে সে মরে নাই, কিন্তু ট্রেনটির মধ্যে রাজীব মেননের বউ বাচ্চা ছিল। তো দেখা যায় যে ট্রেন বাস্টের ফলে তার বউ বাচ্চা সেখানে মারা যায়। তো এর জন্য রাজীব মেনন গান্ধী থেকে তার প্রতিশোধ নিতে যায়। যখন গান্ধী থাইল্যান্ড গেছিল সেখানে রাজীব গান্ধীকে দেখে তার লুক দিয়ে জীবনকে হসপিটাল থেকে উঠিয়ে নেয় এবং জীবনের মৃত্যুটাকে এমন ভাবে সাজায় যেন সবাই ভেবে নেয় যে জীবন সত্যি মারা গেছে। গান্ধী সেই সময় নায়িকাকে নিয়ে ইন্ডিয়াতে আসার পর জীবনের ওপর মেননের লুক দিয়ে মানসিক টর্চার চালায়। আর জীবন তো এই টর্চারের জন্য নিজের নাম থেকে ধরে সবকিছু ভুলে যায়। আর এইগুলো সবকিছু কিন্তু মেনন তার লুক দিয়ে করাইছিল। তারপর মেনন নিজেই জীবনকে সেই টর্চার থেকে বাঁচায়। মেনন জীবনকে তার ঠিকানা, বাবার নাম, নিজের নাম জিজ্ঞাসা করলে সে আর এইগুলোর উত্তর দিতে পারে না। তো সেখানে মেনন জীবনকে তার নিজের ছেলের নাম দিয়ে সঞ্জয় আর জীবনকে তার নিজের ছেলে সঞ্জয় বলে বড় করতে থাকে। সঞ্জয় যখন টিনেজার ছিলেন তখন দেখা যায় যে মেননের ড্রাগস নার্কোটিক্স এর বিজনেস সেই সামলাতো। এখন তো জীবনের নাম সঞ্জয় হয়ে গেছে। আপনাদেরকে বোঝানোর জন্য জীবনকে জীবন বলেই ডাকি। আমি জানি না আপনাদেরকে এই জায়গাটা বুঝাতে পারছি কিনা। তারপর একদিন মেনন সুসাইড করতে যায়। সেখানে জীবন দেখে তাকে বাঁচিয়ে নেয় আর বলে, বাবা আপনি মরতে কেন যাচ্ছেন? উত্তরে রাজীব মেনন কাঁদতে কাঁদতে বলে, যে শত্রু আমার আসল ছেলে এবং ওয়াইফকে মেরে ফেলছে, আমি যখন জানতে পারছি তার ছেলেকে এত বছর ধরে বড় করছি, যে কিনা আমার নিজের ছেলেকেই মেরে ফেলছে, এখন তো আর আমার বেঁচে থেকে লাভ নেই, কারণ তুই তো গান্ধীর ছেলে, আমার শত্রুর ছেলে। সেখানে জীবন বলে, আমি ওই গান্ধীকে চিনি না, আপনি আমাকে রাস্তা থেকে উঠাইয়া নিজের ছেলের মতো বড় করেছেন, ওই গান্ধী করে নাই। বাবা আমি রাজীব মেননের ছেলে, কোনো গান্ধীর ছেলে নয়। আপনার প্রতিশোধ মানে এখন থেকে সেটা আমার নিজের প্রতিশোধ। সেই গান্ধী আমার ফ্যামিলিকে ট্রেন বাস্ট করে মেরে ফেলছে, আমি তাকে এবং তার ফ্যামিলির অস্তিত্ব মুছে ফেলবো। সেখানে মেনন তো একদম খুশি হয়ে যায়। আর এখানে জীবনকে কিডন্যাপ করা থেকে ধরে গ্যাংস্টার বানিয়ে গান্ধীর অপোনেন্ট হওয়া এবং রাশিয়াতে গিয়ে গান্ধী জীবনকে নিয়ে আসা, এই পুরোটা A to Z প্ল্যানই ছিল রাজীব মেননের। তারপর আমাদেরকে বর্তমান স্টোরি দেখানো হয়। সেখানে গান্ধী চিফের খুনিকে ধরার জন্য আবারও রোতে জয়েন হয় আর তার টিমকে বলে চিফের মোবাইল ফোনটি বের করার জন্য। এরপর দিন গান্ধী তার পুরো ফ্যামিলির সাথে খাবার খেতে থাকে। এর মধ্যে রয়ের হ্যাকাররা গান্ধীকে কল দিয়ে জানায় চিফের মোবাইল ফোনটি চালু হয়েছে। সেখানে গান্ধী চিফের মোবাইলে কল দেয়। তো সেখানে চোর ফোনটি রিসিভ করে। গান্ধী চোরকে বলে, স্টেশনের মধ্যে ধাক্কাধাক্কিতে আমার বন্ধুর মোবাইলটি পড়ে গেছে, তো মোবাইলটা দিয়ে দিলে ভালো হয়। সেখানে চোর বলে, এই মোবাইলটা নিতে হলে আমাকে 50,000 টাকা দিয়ে তারপর নিতে হবে। তো এর জন্য গান্ধী রাজি হয়ে যায় এবং চোর গান্ধীকে চোরের দেওয়া অ্যাড্রেসে আসতে বলে। তো গান্ধী তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে পড়ে আর তার সামনে তো জীবন বসেছিল এবং সবগুলো কথা শুনছিল। তো তার বাবা যাওয়ার সাথে সাথেই জীবন জানলা দিয়ে সেও বেরিয়ে পড়ে চোরটিকে ধরার জন্য। এর মধ্যে জীবন আবার চোরটাকে কল দিয়ে বলে যে আমি 1 লক্ষ টাকা দিব, তুই ফোনটা আমাকে দে। প্রথমে চোরটি তো জীবনকে মোবাইলটি দেওয়ার জন্য রাজি হয় না। তো পরবর্তীতে জীবন চোরটিকে বলে যে তোকে প্রথমে কল দিছিল আসলে সে আমার বন্ধু, আর এই ফোনটাতে আমার কিছু গোপন জিনিস আছে, সেটা আমার বন্ধুর কাছে গেলে প্রবলেম হয়ে যাবে। জীবন দেখা যায় যে চোরকে এটা ওইটা বলে কনফিউজড করে ফেলে। তো সেও রাজি হয়ে যায় জীবনকে মোবাইলটি দেওয়ার জন্য এবং জীবনকে অন্য আরেকটি লোকেশনে আসতে বলে। যখনই চোরটি জীবনের দেওয়া লোকেশন থেকে অন্য আরেকটি লোকেশনে যাচ্ছে তখন সেখানে রয়ের হ্যাকাররা গান্ধীকে এটা জানায় যে চোরটি অন্য রাস্তায় যাচ্ছে। তো গান্ধী আবার কি করে, সে চোরটিকে কল দেয় আর চোরটি
চুরটি বলে তোর বন্ধু আমাকে 1 লক্ষ টাকা দিচ্ছে, আমি এখন তোকে ফোনটি দিচ্ছি না, আর এটা বলে ফোনটি কেটে দেয়। এর মধ্যে গান্ধী আবার অনেকবার চুরটিকে কল দেয়, কিন্তু তার কল আর সে চুরটি ধরে না। তো রয়ের হ্যাকাররা আবার কি করে, চোরের পার্সোনাল ফোন নাম্বারটি তারা হ্যাক করে গান্ধীকে দেয়। সেখানে গান্ধী চোরকে কল দিয়ে পুরোটা সত্য কাহিনী চোরকে জানায় যে গান্ধী একজন রো এজেন্ট, আর এখন তুই যাকে মোবাইলটি দিতে যাচ্ছস সে একজন ক্রিমিনাল, এবং তোর নিজের জান বাঁচাতে হলে তুই যেই লোকেশনে আসস সেখান থেকে একটা সেফ জায়গায় চলে যা। তো চোর গান্ধী এর কথা মতো সে একটা হোটেলের ভেতর লুকিয়ে পড়ে। জীবন সে চোরটিকে লুকানোর সময় দেখে ফেলে এবং তার পিছু করতে থাকে। চোরটি একটা সেফ জায়গায় লুকিয়ে থাকে। তো এর মধ্যে অজয় চুরটির কাছে চলে আসে। অজয় সেখানে চুরটিকে তার পরিচয় দেয় যে সে একজন রো এজেন্ট। চুরটি সেখানে অজয়কে চিফের মোবাইলটি দিয়ে দেয় এবং চুরটি সেখান থেকে চলে যায়। তারপরই অজয়ের সামনে জীবন চলে আসে। অজয় সেখানে বলে, আরে জীবন বাবা তুমি এখানে কি করছো? জীবন সেখানে বলে, আঙ্কেল এই ফোনটি আমার লাগতো। আর অজয় তো তার চোখ দেখে বুঝে ফেলে যে সেই হলো আসল ক্রিমিনাল, যে কিনা চিফকে মেরে এখন চিফের মোবাইলের পেছনে লাগছে। জীবন এবং অজয়ের মধ্যে একটা ফাইট হয়, আর অবশেষে জীবন অজয়কে মেরে ফেলে। এর সাথে জীবন সেখান থেকে পালিয়ে যায় এবং ফোনের সবকিছু জীবন ডিলিট করে পানিতে ফেলে দেয়। এর মধ্যে গান্ধী তার আরেকজন বন্ধুকে হারিয়ে ফেলে এবং চোরকে ধরে এনে চোরকে কিছু প্রশ্ন করার পর তাকে ছেড়ে দেয় এবং চোরটিও সেখানে বলে যে আমি যদি পরবর্তীতে ক্রিমিনালদের দেখতে পাই আপনাদেরকে জানাবো এবং আমার দ্বারা যতটুকু সাহায্য করা পসিবল হয় আমি করব। তারপর গান্ধী, কালিয়ান, সুনীল তারা একসাথে কথা বলতে থাকে। সেখানে তারা অজয়ের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়ে, যে ছোটবেলা থেকেই তারা একসাথে চলাফেরা করছে আর তাকে এখন সন্ত্রাসরা মেরে ফেলছে, কিন্তু তারা এখনো কিছুই করতে পারে নাই। তো এর মধ্যেই রাজেন্দার নামের একজন পুলিশ গান্ধীকে কল দিয়ে বলে রাশিয়াতে যে গ্যাংরা জীবন এবং আপনার উপর হামলা করেছে তারা ইন্ডিয়ান পোর্ট দিয়ে বহুরূপী সেজে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে চাইছিল, তাদেরকে ইন্ডিয়ান পুলিশ দেখে বন্দী করে রাখছে। গান্ধী পুলিশকে বলে আচ্ছা ঠিক আছে তোমরা তাদের তদন্ত নাও, এর মধ্যে আমরা আসছি। তো গান্ধী এই কথা শুনে আবার তার ছেলে জীবনকে কল দেয় আর বলে বাবা তুই ভয় পাইস না, রাশিয়াতে তুই যে গ্যাং এর মধ্যে ছিলি তারা ইন্ডিয়াতে আসছে এবং আমাদের টিম তাদেরকে বন্দী করে রাখছে এবং তুই সাবধানে থাকিস একটু। আর এই কথা শুনে তো জীবন একদম রেগে শেষ। এবং গাইস পুলিশ যাদেরকে পোর্টের মধ্যে বন্দী করে রাখছে তাদের মধ্যে রাজীব মেননও ছিল। তো রাজীব মেনন ছদ্মবেশে আসাতে তাকে ইন্ডিয়ান পুলিশ এখনো চিনতে পারে নাই। তো জীবন কি করে, সে তাড়াতাড়ি করে তার সাথের লোকদেরকে কল করে জানায় যে তারা কোনো কিছু করতে পারবে কিনা, বা গান্ধী পোর্টের মধ্যে যাওয়ার আগেই রাজীব মেননকে সেখান থেকে বের করতে পারবে কিনা। জীবনের লোক তাকে বলে ভাই অলরেডি পুলিশ অফিসাররা পোর্টের ভেতর চলে গেছে, আমার এখানে কোনো কিছু করার নেই, যা কিছু করার আপনাকে করতে হবে। তো জীবন আবার কি করে, আজকে আবার সুনীলের যে মেয়ে শ্রীনিধি তার সাথে ডেটে যাওয়ার কথা ছিল, জীবন শ্রীনিধিকে একটি জায়গার মধ্যে নিয়ে বন্দি করে রাখে এবং সুনীলকে কল দিয়ে বলে যে তোরা পোর্টের মধ্যে যে লোকগুলোকে বন্দি করে রাখছস তাদেরকে না ছেড়ে দিলে তোর মেয়েকে মেরে ফেলবো। এটা বলে সে কল কেটে দেয়। এদিকে তাদের তিনজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সুনীল এবং কালিয়ান চাচ্ছে পোর্টের মধ্যে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে, আর গান্ধী বলছে যে যদি তাদেরকে ছেড়ে দিই তাহলে কি গ্যারান্টি যে শ্রীনিধিকে সে মেরে ফেলবে না। তো এই কথা কাটাকাটির মধ্যে কালিয়ান কি করে, পোর্টের মধ্যে কল দিয়ে বলে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তো পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এদিকে শ্রীনিধি জীবনকে বলে তুমি আমাকে মেরো না, আমি কাউকে তোমার ব্যাপারে কিছুই বলবো না। জীবন সেখানে শ্রীনিধিকে ভয় দেখিয়ে তার গলাটা একটু কেটে সেখান থেকে চলে যায়। এর মধ্যে শ্রীনিধির লোকেশনে সুনীল, গান্ধী, কালিয়ান চলে আসে। সেখানে এসে তারা শ্রীনিধিকে খুঁজতে থাকে। কালিয়ান শ্রীনিধিকে খুঁজে পায় পুরা মৃত্যুর অবস্থায়। তো কালিয়ানকে দেখে শ্রীনিধি সেখানে বলে আঙ্কেল আমার এই অবস্থা করেছে জীবন। কালিয়ান সেখানে বলে উঠে কি আঙ্কেল, জীবন না তোমাকে কোনো কিছু বলতে মানা করছে, তুমি তো কথা দিয়ে কথা রাখো নাই। তো কালিয়ান শ্রীনিধির শ্বাস আটকিয়ে মেরে ফেলে। তো গাইস কালিয়ান হল সেই গাদ্দার যে কিনা মেননকে ট্রেনের মধ্যে বাঁচাইছিল এবং মেননের ফেক ডেথ রিপোর্ট বানিয়ে র ডিপার্টমেন্টকে দেখাইছিল এবং রাশিয়াতে কিন্তু গান্ধীকে সেই পাঠাইছিল মেননের কথায়। এর সাথে চিফের কাছে যে জীবনের এভিডেন্স গুলো ছিল সেই তথ্যও জীবনকে লিক করেছিল কালিয়ানি। তো যার ফলে চিফও মারা গেছিল। তারপর কালিয়ান শ্রীনিধিকে নিয়ে আসে। সুনীল কান্না করতে থাকে, আর এইদিকে তো মেনন ইন্ডিয়াতে আসাতে জীবন এবং মেনন পার্টি এনজয় করতে থাকে। তারপরের স্ক্রিনে আমাদেরকে সেই চুরটিকে দেখানো হয় যে কিনা চিফের মোবাইল ফোনটি চুরি করেছিল। সেই চুরটি জীবনের সাথে একজন ছেলেকে দেখতে পায়, যে ছেলেটি চুরটি থেকে মোবাইল নেওয়ার জন্য জীবনের সাথে ছিল, মানে এক কথায় জীবনের লোক আর কি। সেই চুরটি তাকে না দেখে সাথে সাথে জীবনকে কল দেয় আর তার ব্যাপারে বলে। তো গান্ধী চুরটিকে বলে সেই আননোন ছেলেটির পিছু করতে।
করতে, আর সে এখনই চোরটির লোকেশনে আসছে। চোরটি সেই আননোন লোকটির পিছু করতে থাকে। চোরটির কাছে গান্ধী চলে আসে এবং সেও পিছু করতে থাকে। তারপর দেখে সেই আননোন লোকটি জীবনের সাথে কথা বলতে আসছে। যখন জীবন তার বাবা গান্ধীকে দেখে পালাতে থাকে, গান্ধী তাকে ধরে ফেলে এবং কারাগারে নিয়ে আসে। সেখানে গান্ধী জানতে চায় তর এবং মেননের মধ্যে কিসের কানেকশন। জীবন সেখানে তাদের সাথে বেয়াদবি করতে থাকে। তো এর মধ্যেই রাজীব মেনন গান্ধীকে কল করে বলে, আমার ছেলে জীবনকে আমার কাছে নিয়ে আসো, না হলে তোর ওয়াইফকে আমি মেরে ফেলবো। তো গান্ধী আন্নুকে বাঁচানোর জন্য বাকি এজেন্টদের উপর বন্দুক ধরে জীবনকে মেননের দেওয়া লোকেশনে নিয়ে যেতে থাকে। তো গান্ধী জীবনকে বলে, তুই আমার ছেলে, তুই কেন এইগুলা করতেছস? আর নিজের মাকে কেউ নিজেই কিডন্যাপ করে নাকি? উত্তরে জীবন বলে, তুমি আমার ফ্যামিলিকে, আমার মা ভাইকে ট্রেনের মধ্যে মেরে ফেলছো কেন? আর তোমরা আমার কোনো ফ্যামিলি না। আমার বাবা হলো রাজীব মেনন আর আমি এখানে প্রতিশোধ নিতে আসছি। সেখানে গান্ধী বলে, আরে জানতাম না ট্রেনের মধ্যে যে মেননের ফ্যামিলি ছিল। এটা বলার পর জীবন তার মাথায় আঘাত করে গান্ধীকে অজ্ঞান করে ফেলে। তারপর আমাদেরকে দেখানো হয় গান্ধীর জ্ঞান চলে আসে এবং তাকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। এর সাথে আন্নুকেও বেঁধে রাখছে। সেখানে মেনন তাদেরকে বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মারতে হলে তোর ছেলে জীবনকে কবেই মেরে ফেলতাম, কিন্তু আমার প্ল্যান অন্য কিছু। আজকে চেন্নাই ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে খেলা চলছে। আমার আগে থেকে প্ল্যান ছিল, তোর জন্য যেহেতু আমার ছেলে মরে গেছে, তো সেই ক্ষেত্রে তোর ছেলেকে আমার ছেলে বানিয়ে তোর ছেলের মাধ্যমে এই চেন্নাই স্টেডিয়ামের মধ্যে বোম বাস্ট করা। সেখানে হাজারো নিষ্পাপ মানুষ মারা যাবে। তোর ছেলের বোম বাস্ট করার ফলে তোর ছেলেকে এবং তোদেরকে টেরোরিস্ট ঘোষিত করে দেওয়া হবে, যেমনটা আমার সাথে হয়েছিল। আমি চাই তোদের সাথেও সেটা হোক, আর সেগুলো আমি বসে বসে এনজয় করতে থাকবো। আর এটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। তো এর মধ্যে কি হয়, জীবন সেখানে জোরে জোরে হাসতে থাকে আর বলে, তুই যেভাবে বলতেছো যেমন কত বড় দেশপ্রেমিক তুই। আরে তুই সামান্য টাকার জন্য দেশের সাথে গাদ্দারি করে টেরোরিস্টদের সাথে মিলে গেছিলি। আর এই কথা বলা মাত্রই রয়ের ফুল স্কোয়াড এই ক্যাম্পের মধ্যে এন্ট্রি করে। গান্ধী আরো বলে যে, আমি আগে থেকে জানতাম যে তোরা বড় কোনো কিছু করতে যাচ্ছস, আর তুই যে আমাকে এই বন্দি করে রাখছস না, এটা আমারই প্ল্যান ছিল। জাস্ট তোদের উদ্দেশ্যটা শুধু জানতে চেয়েছিলাম যে তোরা কি করতে যাচ্ছস। তো গান্ধী মেননকে নিয়ে স্টেডিয়ামের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। এরপর মেননের খোঁজে মেননের আড্ডাতে কালিয়ান চলে আসে একাই, কারণ কালিয়ান তো মেননেরই লোক। আর গাইস, কালিয়ান কিন্তু গান্ধীর প্ল্যান সম্পর্কে কিছুই জানে না। তো সেখানে তার সামনে আবার সুনীল চলে আসে। সুনীল বলে, আমি এবং গান্ধী তোর ব্যাপারে সবকিছু জেনে গেছি। শ্রীনিধিকে তুই মেয়ের মতো ছোট থেকে বড় করছস, তুই কিভাবে তাকে মেরে ফেললি? আর এটা বলেই সে কালিয়ানের উপর ফায়ার করে তাকে মেরে ফেলে। আর এইদিকে স্টেডিয়ামের মধ্যে খেলা চলা অবস্থায় জীবন পুরো স্টেডিয়ামের মধ্যে গ্রেনেড ফিট করে এবং কন্ট্রোল রুমটি তাদের কন্ট্রোলে করে ফেলে। সেই সময় গান্ধী মেননকে জীবনের সামনে নিয়ে আসে, মানে তারা দূর থেকে কথা বলতেছে আর কি, ওয়াকি টকির মাধ্যমে। জীবন সেখানে বলে, বাবা আপনি এখানে কিভাবে? আপনি না ওইখানে ছিলেন? গান্ধী বলে, কোন বাবাকে জিজ্ঞাসা করতেছস, আমাকে নাকি মেননকে? আর শুন, তোকে আমি কি বলি, তাড়াতাড়ি করে বোম ডিফিউজড করে আমার সামনে চলে আয়, না হলে মেননকে আমি মেরে ফেলবো। তো মেননকে একটা থাপ্পড় দেওয়াতে জীবন বলে, ওই তুই আমার বাবাকে আরেকটা টাচ করলে তোর খবর আছে। তারপর মেনন সেখানে বলে, জীবন তুই আমার কথা ভাবিস না, এই দিনটার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করছি, আমরা কোনোভাবেই হেরে যেতে পারি না। তো জীবন গ্রেনেড বাস্ট করার জন্য ডেটোনেটর খুঁজতে থাকে। এর মধ্যে গান্ধীর শালা মানে জীবনের মামাও এই রুমটির মধ্যে ছিল। তো সে কি করে, পেছন থেকে ডেটোনেটরটি নিয়ে সেখান থেকে বেগে যায়। জীবন তার পিছু করতে থাকে। গান্ধী মেননকে একটা ওয়াশরুমে নিয়ে যায় বন্দি করার জন্য। সেখানে তার সাথে শিবা নামের একজন লোকের দেখা হয়ে যায়। গান্ধী শিবাকে তার পরিচয় দেয় যে সে একজন র এজেন্ট, আর গ্রাউন্ড ফ্লোরের মধ্যে গ্রেনেড ফিট করে রাখা হয়েছে। আর এই লোকটি হলো টেররিস্টদের মেইন হেড। আমি এখন যাচ্ছি বাকিগুলোকে ধরে গ্রেনেড ডিফিউজ করতে, আর এই ক্রিমিনালকে রাখার দায়িত্ব এখন তোমার। সেখানে শিবা তো অনেকটা ভয় পেয়ে যায় কথা শুনে। সে বলে, স্যার আপনার কাজ আপনি করেন, আমি এই মেননকে দেখে রাখছি। গান্ধী নিচে এসে জীবনের লোকদের সাথে ফাইট করতে থাকে। এর মধ্যেই গান্ধীর শালা গান্ধীর সামনে আসে। গান্ধী তার শালা থেকে ডেটোনেটরটি চায়। সে বলে, সেটা তো আমি তোমার মেয়ে জীবিতাকে দিয়ে দিছি, আর তাকে বলে দিছি যে এটা একটা গ্রেনেডের রিমোট এবং এটা তোমার বাবাকে ছাড়া আর কাউকে দিও না। তারপর কি হয়, জীবনের একজন লোক জীবিতার হাতে রিমোটটি দেখে ফেলে আর জীবনকে ওয়াকি টকির মাধ্যমে জানিয়ে দেয়। তো গান্ধীও তাদের চ্যানেলে কানেক্ট ছিল, তো সেও জেনে ফেলে যে জীবন জেনে গেছে জীবিতার কাছে যে ডেটোনেটরটি রয়েছে। জীবন জীবিতাকে তাড়া করে ধরে ফেলে আর জীবিতাকে মারতে থাকে তাকে ডেটোনেটরটি দেওয়ার জন্য। আর এর মধ্যে গান্ধী সেখানে আসে জীবিতাকে বাঁচানোর জন্য। এর সাথে জীবন এবং গান্ধীর মধ্যে ভালো একটা ফাইট হয়। সেখানে জীবন জীবিতার কাছে গিয়ে গান্ধীকে বলে, তুমি যদি আমাকে ডেটোনেটরটি না দাও তাহলে আমি জীবিতাকে মেরে ফেলবো। গান্ধী বলে, আরে এটা তোর বোন, তুই বুঝার চেষ্টা কর, মেনন শুধু তোকে ব্যবহার করছে। এর সাথে মেননের যে প্ল্যান সেটাও
গান্ধী তাকে বলে যে মেনন শুধু তাকে এবং তার পরিবার মানে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু জীবন সেখানে বলে নাটক কম করো প্রিয়। মানে গান্ধীর কথা সে কোনো মতেই মানতে চাইতেছে না, সে জীবিতাকে মেরে ফেলতেছিল। সেই মুহূর্তে গান্ধী তার হাতে থাকা পিস্তল দিয়ে জীবনকে ফায়ার করে এবং সেখানেই জীবনের মৃত্যু হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটির নাম ছিল দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। মানে এই মুভিটাতে এটাই বোঝাতে চাচ্ছে যে থেলোপাতি বিজয়ের অপোনেন্টে যদি তারই ভেরিয়েন্ট আসে না কেন, জয় কিন্তু থেলোপাতি বিজয়েরই হবে। অথবা আমরা বলতে পারি গ্রেটেস্ট অফ অল টাইম আমাদের থেলোপাতি বিজয়ী থাকবে। গাইস, যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই বাংলা এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এর সাথে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক অনেকগুলা ভালোবাসা। তো এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।